সুপ্রিয় দর্শক, আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনায় যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাল মামুন হীরা। আব্দুল্লাল মামুন হীরা একই সঙ্গে ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি 2002 সাল পর্যন্ত সিলেট জেলা যুব দলের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাল মামুন হীরা, আপনাকে আমাদের আজকের আলোচনায় স্বাগতম। ধন্যবাদ আজকের উপস্থাপক। এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের এই আজকের অনুষ্ঠানটা দেখবেন কিংবা দেখছেন, কিংবা আরো পরে কিংবা বিভিন্ন সুবিধাজনক সময়ে যারা আমাদের এই সাক্ষাৎকারটি দেখবেন। সবাইকে আমি শ্রেণীমতো সালাম, আদাব ও শুভেচ্ছা। আব্দুল্লাহ মামুন, আমরা আলোচনায় ঢুকে যাই। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি জানেন বা অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসতেছে। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপি, তারা বলতেছে যে নির্বাচন হবে সংস্কার ও বিচারের পর। অপরদিকে জামায়াতে ইসলামী বলতেছে এতদিন তারা বলে আসতেছিল যে আগে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে, কিন্তু সম্প্রতি দেখলাম আমরা জামায়াতের আমির বললেন যে জানুয়ারিতে নির্বাচন চান। তো এই নির্বাচন ও সংস্কার নিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে এগোচ্ছে বলে আপনি মনে করেন, বা আপনার পর্যালোচনাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং যেই প্রশ্নটি আসলে আমি ব্যাখ্যা করাটা হয়তো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি ব্যাখ্যা করব, কিন্তু দেখা যাচ্ছে কি হয়তো অনেকের অনেক রকম মতামত থাকতেই পারে। তো শুরু থেকেই আমি যেটা আপনাকে বলবো, জুলাই বিপ্লব পূর্ববর্তী যে সময়টা ছিল, আমি সংক্ষেপে আপনাকে একটু সামারি করব। 2009 সালের পর থেকে যখন একটা স্বৈরাচারী সরকার দেশের মধ্যে তার রাজত্ব কায়েম করলো, এবং দীর্ঘদিন যারা বিনা ভোটে এই দেশের দীর্ঘদিনের চলে আসা বিভিন্ন রাজনৈতিক প্রথা, আমরা নির্বাচনে বিভিন্ন সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছি। সেই অংশগ্রহণমূলক নির্বাচনগুলোকে ওনারা খবর দিয়ে একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে যে রাজত্ব কায়েম করেছেন, সেই দীর্ঘ দেশের পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতিতে এবং সারা দেশে গুম খুন হত্যা সহ বিরোধী দলীয় নেতাদেরকে বিভিন্নভাবে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন, তাদেরকে মেরে ফেলা, তাদের লাশ গুম করা সহ বিভিন্নভাবে দেখা গেছে সারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, এবং দেশ একটা কারাগারে পরিণত হয়ে গিয়েছিল। এবং অনেকের জীবন আশঙ্কা ছিল। বিভিন্ন রাজনৈতিক নেতারা ওনাদের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। ওনারা ওনারা নির্দিষ্টভাবে ওনাদের দৈনন্দিন কার্যক্রম করাটাও দুরূহ ছিল। যেহেতু সেই পরিস্থিতিতে এবং সারা দেশে দেখা গেছে লুটপাট, অন্যায়, অত্যাচার সহ শাসন ব্যবস্থাও, পুলিশ প্রশাসন থেকে নিয়ে সব প্রশাসনে এবং বিভিন্ন সেক্টরে এমনভাবে দলীয়করণ করা হয়ে গিয়েছিল যে দেশটা একটা অরাজকতার দিকে যাচ্ছিল, এবং সারা দেশের মানুষ মূলত এই ক্ষোভে ফেটে পড়েছিল। এবং এই সরকারের বিরুদ্ধে আপনি হয়তো জানেন, 2009-এর পর থেকেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে আসছে। যেই প্রতিবাদ করতে গিয়ে জাতীয়তাবাদী দলের সম্মানিত মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হাজতবাস ছিলেন, যিনি অসুস্থ ছিলেন, যিনি সুস্থতার জন্য বারবার সেই সরকারের কাছে চিকিৎসার জন্য মানবিক সাহায্য চেয়েও যেটি পাননি, যিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, যাকে গৃহে বন্দী করে রাখা হয়েছিল, ন্যূনতম চিকিৎসাটা দেওয়া হয়নি। এমন একটা পরিস্থিতির মধ্যে দেশে সাধারণ মানুষ, তার দৈনন্দিন দ্রব্যমূল্য এমন আকারে ঊর্ধ্বগতি হয়েছিল যে মানুষ খেতে পারছিল না। সেই বিশাল একটা পরিস্থিতি তৈরি হওয়াতে সারা দেশের মানুষ খুবই ফেটে পড়ছিল। ছাত্ররা তাদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে হয়েছিল। কুটা প্রথা সহ বিভিন্ন ভাবে দেখা গেছে দেশে একটা বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, এবং বিএনপি ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করেছিল। এবং ছাত্ররা, আমি তাদের কৃতিত্বকে ছোট করে দেখবো না, যেহেতু ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে রাস্তায় নেমে এসে, এবং ছাত্রদের সাথে এই দেশের হাজারো অভিভাবক ওনারা রাস্তায় নেমে এসে এই সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলে, এবং 5ই আগস্ট সরকারকে, এই স্বৈরাচারী হাসিনাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছিলেন। যেই বিপ্লব সংগঠিত হওয়ার মাধ্যমে এই দেশে নতুন একটি সরকার
চলে আসে, এবং যেই সরকারকে আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সাময়িক দেশ পরিচালনা করার জন্য যেটা বোঝায়, সেই ধরনের একটা সরকার গঠনের একটা পরিকল্পনা করা হয়, যেখানে সব দলের নেতৃবৃন্দ ছিলেন এবং ছাত্ররা সম্মিলিতভাবে এই সরকারটা প্রতিষ্ঠা করে। এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, অত্যন্ত দক্ষ একজন মানুষ, ডক্টর ইউনূস। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে উনাকে সবাই যেহেতু দায়িত্ব দেয়, উনি দায়িত্ব নেন, এবং উনি দায়িত্ব নেওয়ার পাশাপাশি উনি বলেছিলেন যে দেশে খুব শীঘ্রতম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশ মানুষের ভোটের মাধ্যমে যারা পরিচালনা করবে তাদের হাতে দেশটা তুলে দেওয়া হবে। তো সেই পরিস্থিতিতে ছাত্ররা সারা দেশে সুন্দরভাবে যে আন্দোলনটা করেছে, আমি সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, বিভিন্নভাবে ভারতের রয়ের মাধ্যমে ছাত্রদের একটা অংশকে মোটিভেট করে দেখা যাচ্ছে ক্ষমতার মূলত যেই দীর্ঘ সংগ্রাম করে যেই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করলাম, আমরা দেখতে পাইতেছি এখন যে সেই গণতন্ত্র আবার আগের জায়গায় চলে যাচ্ছে। যেহেতু একটা দেশ এইভাবে চলতেই পারে না, একটা নির্বাচন ব্যতীত একটা দেশ কোনোভাবেই সুশৃঙ্খল ভাবে চলতে পারে না। আপনি দেখেন প্রতিটা সেক্টরে কিভাবে দুর্নীতি, কিভাবে মারামারি চলতেছে। এই সরকারের মুষ্টিমেয় মানুষের পক্ষে এই দেশ কন্ট্রোল করা সম্ভব নয়, এবং এটা অবশ্যই তখনই সম্ভব হবে যখন সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের দায়িত্বভার যেই নেতৃবৃন্দের হাতে তুলে দিবেন, কিংবা যেই দল কিংবা যেই জোটের হাতে তুলে দিবেন, তারাই পারবে একমাত্র এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে। এবং দীর্ঘ চলমান যেই বিশৃঙ্খলা, এগুলাকে অবশ্যই আমি স্বীকার করবো, এগুলাকে শৃঙ্খলায় নিয়ে আসতে হলে একটা সময়ের প্রয়োজন। আর সেই সময়টা এই সরকারকেই দিতে হবে, নির্বাচিত সরকারকেই দিতে হবে। নির্বাচন ব্যতীত আসলে এগুলা সম্ভব নয়। আপনি দেখুন ছাত্ররা, আসলে আমি তাদেরকে, আমাদের ছোট ভাইয়েরা, তারা দীর্ঘ সংগ্রাম করেছে, কিন্তু তারা আসলে যেটা বুঝতেছে না, যেহেতু তাদের বয়স অনেক কম, তারা আসলে তারা ভুল পথে চলতেছে। দেশ পরিচালনা করতে হলে একটি সরকার লাগে, এবং সেই সরকারটা, ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, যেটা আপনিও জানেন আমিও জানি। দেশকে গণতান্ত্রিকভাবে চালাতে হলে জনগণের ভোটের মাধ্যমে এই দেশটাকে পরিচালনা করতে হবে। আর ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্রদের মধ্যে থেকে কাউকে কাউকে বিপদগামী করা হচ্ছে। তাদেরকে আসলে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে মোটিভেটেড করে দেশকে আরো অস্থিতিশীল করার জন্য তাদেরকে, এই একটা কথা আপনি যেটা বলেছিলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, আসলে এটা একটা মূলত, এটা আসলে এমন বড় কিছু না। এই সংস্কারগুলা যেই সরকারি মানুষের ভোটে আসবে, তারা যদি না করে, পরবর্তীতে তো এদেরকে মানুষ ভোট দেবে না। সে যেই হোক, সে আমার দল বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, কিংবা ছাত্রদের নাগরিক পার্টি হোক, সবাইকে আমাদের রাজনীতি করতে হলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এসেই আমাদেরকে সরকার গঠন করতে হবে। তারপর দেশ পরিচালনা করতে হবে, এবং সেই সময় যদি দেশ পরিচালনায় করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের যে কোনো সরকার ব্যর্থ হয়, দেখা গেছে পরবর্তীতে ওই 5 ইয়ার্স এর পরে তো ওদেরকে আবার ভোটের মাধ্যমে সরানোর সুযোগ আছে। সুতরাং আমিও এটা সমর্থন করি যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন ব্যতীত দেশের যে চলমান বিশৃঙ্খলা, এগুলা আসলে গুছানো সম্ভব নয়, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এই কাজগুলো করতে পারবে না। এবং জামাতে ইসলামের ব্যাপারে আপনি যেটা বলেছেন, জামাতে ইসলাম একটি বৃহৎ দল এবং একটি সুসংগঠিত দল। আপনি হয়তো জানেন তাদের তাদের দীর্ঘ সংগ্রাম আছে। বিএনপির মতো তারাও এই দীর্ঘ 17 বছর তারাও অনেক নির্যাতনের শিকার হয়েছে। তাদের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা ফাঁসির আসামি হিসাবে ফাঁসি বরণ করেছেন, কিংবা তাদের অনেক নেতা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলে আছে, জেলে ছিল, এবং অনেকে এখনো আছেন। কিন্তু দেখা যাচ্ছে কি, জামাতে ইসলাম প্রথমে হয়তো তাদের মধ্যেও আদর্শগতভাবে ভিতরে হয়তো বিভিন্ন মতবিরোধ থাকার কারণে হয়তো দেখা গেছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু তাদের বর্তমান যেই বক্তব্যটা, তারাও এটা উপলব্ধি করতে পেরেছে যে একটি দেশ খুব শীঘ্রই যদি সুন্দর একটি নির্বাচন না হয়, তাহলে একটি দেশ এইভাবে চলতেই পারে না। এবং আপনি দেখেন বড় বড় রাজনৈতিক যারা দূষর ছিল এই দেশটাকে লুটে পড়ে, এদের বিচার করতে হলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে এসে সরকার গঠন করে এদের বিচার করতে হবে। তো স্বাভাবিকভাবেই আমি যেটা মনে করি, দীর্ঘ ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে, আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা এবং দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে, আমি যেটা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যতীত এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা অসম্ভব। এবং আমরা যেটা মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, উনিও এটা উপলব্ধি করতে পেরেছেন, এবং উনি বারবারই বলে যাচ্ছেন যে যত দ্রুত সম্ভব উনি নির্বাচন দিবেন। এবং আমরা আশা করি উনি, আমি আশাহত হই না, আমি আশা করি উনি ডিসেম্বরের মধ্যে কিংবা
হয়তো মাস দুয়েক আগ পিছ করে একটা নির্বাচন ঘোষণা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। আর আপনার কাছে আরেকটা বিষয় আসলে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করে, যেটা বিএনপির দাবি, সেক্ষেত্রে আসলে বিএনপি কোন পথে তার নিজের রাজনৈতিক কৌশল এগিয়ে নিতে পারে বলে আপনি মনে করেন, সেটা আপনার পার্সোনাল মতটা জানতে চাচ্ছি। জি, আমি অবশ্যই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা মনে করি, আপনি দেখতেছেন এই নির্বাচনের জন্যই আমি, আপনি হয়তো জানেন এবং অনেক আমার আমার এলাকা সহ সিলেটের বিভাগের নেতৃবৃন্দরা জানেন, 2023 সাল পর্যন্ত আমি প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম। এবং জেল জুলুম বিভিন্ন হামলা মামলা হওয়ার সময় আমাদের নেতৃবৃন্দের পাশে আমি সাধ্যমতো থাকার চেষ্টা করেছি। তো সেই জেল জুলুম আমরা কিসের জন্য করেছি সেটা আপনি ভালো জানেন। এই নির্বাচন, গণতান্ত্রিক পর্যায়ে মানুষের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তো আমরা আন্দোলন করেছি। তো যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দলের যেই মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন এবং সেই নির্বাচনে বিজয়ী হওয়া কিংবা পরাজয় সেটা পরবর্তী বিষয়, কিন্তু একটা নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক দলের মূল উদ্দেশ্য একটি নির্বাচন আদায় করা। তো যেহেতু আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, তো আমি যেটা মনে করি ডিসেম্বর পর্যন্ত হয়তো আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হয়তো অপেক্ষায় আছেন, উনিও আশাবাদী। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে আপনি দেখেছেন উনি চিকিৎসা শেষে দেশে চলে গেছেন, উনিও হয়তো আমাদের নির্দেশনা প্রদানের সময়ের অপেক্ষা করতেছেন। যে আমরা আশা করতেছি যদি তত্ত্বাবধায়ক সরকার একটি সুন্দর নির্বাচনের সময়সীমা বা কিংবা একটা রূপরেখা দিয়ে দেন তাহলে তো ভালো, না হলে তো আমরা ওই রাজপথে যেইভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রামে অতীতে দেখেছিলেন সেইভাবে আবারও আমরা ওই গণতান্ত্রিক উপায় আন্দোলন সংগ্রামে আমরা আবার রাজপথেই যাব। এবং আমি যেটা মনে করি রাজপথ থেকেই আমাদের দাবি দেওয়া আদায় করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত দাবি দেওয়া কিংবা যত বিপ্লব হয়েছে সব রাজপথেই হয়েছে, সুতরাং আমি মনে করি বিএনপি রাজপথ থেকেই তার আগামী দিনের সমাধানটা খুঁজে নেবে। আরেকটা বিষয় আসলে আপনার সঙ্গে আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের যে পতিত সরকার বা প্রেসিডেন্ট শেখ হাসিনা যে সরকার ছিল, সেই সরকারের যে দল ছিল ক্ষমতা, ওই সময়কার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। তো সম্প্রতি দেখা যাচ্ছে যে এই কার্যক্রম নিষিদ্ধ দলটি বিভিন্ন নেতা কর্মীরা বিএনপি, এনসিপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের খবর পাওয়া যাচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? আসলে আসলে সত্য কথা কি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার অনেক দরদ হচ্ছে। দরদ হচ্ছে এই জন্য যে একটা দল কতটা অসহায় এবং কতটা দুর্নীতিগ্রস্ত হলে তার 300টা আসনের 300 জন এমপি দেশ থেকে পালিয়ে চলে যায়, কিংবা যেই দলের প্রধান এই দেশ ছেড়ে চলে যায়, যেই দল বরাবর বলে তারা দেশের জন্য কাজ করে, কিন্তু আমরা দেখি কি প্রতিবারই তারা দেশের জন্য উল্টো কাজগুলোই করে। এবং যার জন্য মানুষের খুব এবং মানুষের মানুষের প্রতি যে তাদের কোনো কমিটমেন্ট নাই সেটার প্রমাণ হচ্ছে তারা সবাই একযুগে পালিয়ে যাওয়া। কিন্তু আমি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান কিংবা আমার মন থেকেই একটা চাওয়া হচ্ছে, মানুষ তার রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ যেই কাজ করেছে, তাদের যেই পাপ কিংবা তারা যে দীর্ঘ দিন যেইভাবে মানুষের প্রতি যেই জুলুম অত্যাচার করেছে, প্রকৃতি তাকে সেই শাস্তিটুকু দিয়েছে। এবং প্রকৃতির নিয়মেই তারা আজ এই দেশে তাদের রাজনৈতিক অধিকারটুকু হারিয়ে ফেলেছে। বিভিন্ন সময়ে তারা বাকশাল কায়েমের মাধ্যমে যেই কাজগুলো তারা শিখিয়ে দিয়েছিল, সেই কাজগুলোর মাধ্যমে আজ তারা এই দেশের রাজনীতি থেকে চলে গেছে। এবং আওয়ামী লীগ এখন, আপনি বলবো কি, আওয়ামী লীগ আসলে এখন আর রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কোনো অস্তিত্ব নাই। এবং তাদের অস্তিত্ব দীর্ঘ, আমার মনে হয় দীর্ঘ কয়েক বছর তারা তাদের নিজেদের অবস্থান তৈরি করাটাও কঠিন হবে। কারণ যেই দলের মূল নেতৃবৃন্দ কেউই বাংলাদেশে অবস্থান করতেছে না, সেই দল কিভাবে এই দেশে তাদের রাজনীতি পরিচালনা করবে? আপনি দেখেছেন বিএনপির উপর দিয়ে কত সংগ্রাম, কত কত ধরনের নির্যাতন গিয়েছে, কিন্তু বিএনপি নেত্রী এই দেশ থেকে পালিয়ে যাননি। কিংবা উনি কখনো উনি বারবার বলেছেন যে বিদেশে আমি কখনো এই দেশ ছেড়ে যাব না। যার প্রমাণ আজকে উনাকে দেশের লক্ষ লক্ষ মানুষ, এই দেশের হাজারো কোটি মানুষের হৃদয়ে উনি একটি অবস্থান করে নিয়েছেন। এবং দেশের মানুষ উনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, দলমত নির্বিশেষে উনার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা
ওনার মানুষ দেখে যাচ্ছে। তো আপনি যে বিষয়টা মূলত বলতেছেন যে আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা, আমি আসলে এই দেশের নাগরিক হিসাবে আমি তাদের প্রতি আমারও উদাত্ত আহ্বান, যারা যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিংবা যারা বিভিন্ন সময়ে বিগত সময়ে ইউনিয়নে ওয়ার্ডে লুটতরাজ রাহাজানিতে জড়িত ছিল না, আমি তাদেরকে রাজনীতি করার জন্য সাধুবাদ জানাই। যেহেতু তারা আওয়ামী লীগের অস্তিত্ব আর নাই দেশে, কিংবা আওয়ামী লীগ যেহেতু আর ঘুরে আসার সম্ভাবনাও নাই, সেহেতু মেধাবী যেই মানুষগুলো আছে সেই দেশের জন্য আমি তাদেরকে, যদি তারা বিএনপিতে যোগদান করে আমি সাধুবাদ জানাই, যদি নাগরিক কমিটিতে যোগদান করে আমি সাধুবাদ জানাই, কিংবা জামাতে ইসলামে যোগদান করলেও আমি সাধুবাদ জানাই। কারণ তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে, তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের অস্তিত্ব আর এই দেশে থাকবে না, কিংবা কখনো আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ আওয়ামী লীগ তার নামের, পুরা নামের সাথে বেইমানি করে ফেলেছে। এবং যেই দলের মূল নেত্রী যিনি, উনার মূল সমস্যাটাই হচ্ছে উনার মুখ। উনার মুখের ভাষাই উনাকে ধ্বংস করে দিয়েছে। উনি মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, এবং উনি শুধু উনার প্রশংসায় পঞ্চমুখ হতে ভালোবাসেন। যার জন্য আপনি দেখেছেন উনি একটি গণ্ডির ভিতরে বন্দী ছিলেন, উনি দেশের মানুষের মনোভাব বুঝতে পারেননি। যার জন্যই আজকে উনার এই পরিণতি। আর আমি যেহেতু এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক কর্মীর প্রয়োজন আছে, আমি আওয়ামী লীগের যারা বিভিন্ন সময়ে কোনো ধরনের, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিংবা যারা কোনো ধরনের আপনার অসাধু কোনো কাজের সাথে জড়িত নয়, কিংবা মানুষকে যারা হয়রানি করে নাই, এই ধরনের মানুষদের রাজনীতি করা উচিত দেশের জন্য। তো তারা যে কোনো দলে তারা অংশগ্রহণ করুক, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতি, সন্ত্রাসী, রাহাজানির অভিযোগ আছে, তাদের কাউকে কোনোভাবেই কোনো দলে প্রশ্রয় দেওয়াকে আমি সমর্থন করি না। আলোচনায় আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি। এবার হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়ে একটু জানতে চাই। আমি জানি বা সর্বশেষ জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনি প্রার্থী হয়েছিলেন। তো আগামীতে আসলে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি, কি ভাবতেছেন? আবারও ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সুদিন দুর্দিন সবকিছুতে যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করে এসেছি, তো রাজনৈতিক কর্মীদের, আসলে নেতা কর্মীদের শেষ একটা আশা থাকে হয়তো মানুষের সেবা করা। এটাই হচ্ছে অন্তরের লুপ্ত বাসনা। তো সেই সেবাটা আসলে চাইলে অনেকভাবেই করা যায়। আমরা বর্তমানে, আপনি যে কোনো মানুষ তার অবস্থান থেকে চাইলেই, যেমন একজন রাজনৈতিক নেতা যদি ব্যবসায়ী হন, উনি উনার কর্মীদেরকে ব্যবসায়িক ভাবে সাহায্য করতে পারেন। একজন যদি আইনজীবী হন, উনি আইনের মাধ্যমে সাহায্য করতে পারেন। উনি যদি ওনার দেখা গেছে উনি যদি ডাক্তার হন, একজন রাজনীতিবিদ যদি ডাক্তার হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ তার কাছ থেকেও, সাধারণ মানুষ সহজে সহযোগিতা পাবে, কিংবা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ওনারা চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে। তো আমার আসলে মূলত আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিগত সময়ে আমার স্বপ্ন ছিল জকিগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচন করা, একটা ইচ্ছা ছিল আমার দীর্ঘদিনের। সেই ইচ্ছা থেকে আমি বিগত সময়ে আমার দল এবং আমার লোকাল স্থানীয় নেতৃবৃন্দ আমাকে মূলত এই মেয়র প্রার্থী হওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছিলেন, এবং ওনারা স্বতঃস্ফূর্ত আমাকে মেয়র প্রার্থী করে ওনারা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছিলেন। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচন আপনি জানেন, সেগুলোতে আসলে দলের প্রভাব ততটা পড়ে না, যতটা না স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, কিংবা দেখা গেছে স্থানীয়ভাবে মানুষের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকারগুলো নির্বাচন হয় কিংবা প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু বিগত এই, আবারও আমি একটা কথাই বলি, ওই বিগত সরকার কি করলো, সব স্থানীয় নির্বাচনে আপনি দেখেছেন দলীয় প্রতীক ব্যবহার শুরু করে দিল, যার মাধ্যমে দলীয় প্রতীকের অমর্যাদা করা হয়েছিল। এবং একদলীয় বাকশাল কায়েমের এটাও একটা পরিণতি ছিল যে সব জায়গায় নৌকার প্রার্থীকে বিজয়ী করানো হবে, নৌকা যারা পাবে তারাই বিজয়ী হবে, কিংবা তারাই এই মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর এগুলা নির্বাচিত হবে। দলীয় বিশাল একটা প্রভাব বিস্তার করেছিল বিগত স্থানীয় নির্বাচনে, যেগুলো আসলে ব্যক্তিগত আমি সমর্থন করি না। আমি স্থানীয় নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্তটাই আমি পছন্দ করি। কারণ স্থানীয় প্রতিনিধিরা, আপনি হয়তো জানেন, একজন মেয়রের কাছে আওয়ামী লীগের মানুষও যেতে হবে, বিএনপির মানুষও যেতে হবে, জামাতের মানুষও যেতে হবে, সাধারণ কোনো রাজনীতি ব্যতীত সাধারণ মানুষরাও তার কাছে যেতে হবে। সুতরাং তাকে সাধারণ মানুষের পাশের কোনো কেউ হতে হবে, যে সাধারণ মানুষের সুখ দুঃখ এইগুলা বুঝবে। তো আমি মূলত বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এবং বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আপনারা দেখেছেন এই নির্বাচনে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছিলাম, প্রচার প্রচারণায় অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। তারপরে আমরা মূলত বিগত সময়ে নির্বাচন করাটা ছিল মূলত আপনার এই দেশের মানুষকে বোঝানো যে
নির্বাচন কিভাবে সরকার প্রভাবিত করতেছে, কিভাবে একদলীয় বাকশাল কায়েম হইতেছে, আমরা সেখানে সফল হয়েছিলাম। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দেখা গেছে সারা দেশের মানুষ, আগে সব মনে হতো যে এমপি পর্যায়ে ভোট চুরি হতো, কিন্তু যেহেতু যখন বিগত নির্বাচনগুলোতে আমরা যখন প্রতীকের মাধ্যমে স্থানীয় নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় যাই, দেখা গেল স্থানীয় নির্বাচনগুলোতেও ভোট চুরি, গণহারে ভোট ডাকাতি হয়ে যেত। তো সেই ভোট ডাকাতির মাধ্যমে বিগত বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নির্বাচিত হয়েছে। তো আমি যেটা চাই, আমার মনে যদি আমার দল এবং আমার এলাকার মানুষ আমাকে আমাকে বললে, ওনারা যদি আমাকে প্রভাবিত করেন কিংবা ওনারা যদি চান আমি নির্বাচনে অংশগ্রহণ করি, সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে আমি হয়তো আবারও পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এবং আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমি বিজয়ী হই তাও সাধুবাদ, আমি যদি পরাজিত হই তাও আমি মেনে নেব। আমি সব সময়ই আমরা বলতেছি আমি উদারপন্থী দল, আমরা বিএনপি রাজনীতির সাথে দীর্ঘ সংগ্রাম এবং দীর্ঘ আন্দোলনে জড়িত, সুতরাং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা আগামীতেও চাই না ভোট ডাকাতির মাধ্যমে বিএনপির কেউ নির্বাচিত হোক। জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে হবে এবং আমরা সেটাই আশাবাদ করি। এবং আমি আশাবাদী দল আমাকেই নমিনেশন দিবে এবং আমি খুব আশাবাদী আগামীতে আমরা যদি আমার দল ক্ষমতায় আসে এবং আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের পৌরসভাটার একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পারবো। কারণ জকিগঞ্জ পৌরসভাটা আসলে সিলেট শহর থেকে 90 কিলোমিটার দূরবর্তী একটি পৌরসভা। এবং বিগত প্রায় এই পৌরসভাটা 1998 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার নিজস্ব ভবনে যেতে পারেনি। কিংবা আপনি দেখেছেন উপজেলা কমপ্লেক্সে একটা বাড়ার ভবনে এটার অফিসের কার্যক্রম চলছে। এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে কি পরিমাণ সমস্যা আপনাকে বোঝানোর মতো না। এবং বাজারের বড় বড় রাস্তাগুলো এত ছোট রাস্তা এবং এত বেশি গাড়ি ঘোড়া, দেখা গেছে বাজারের মধ্যে হর হামেশা যানজট লেগে যায় এবং সামান্য বৃষ্টি হলেই পানিতে জলাবদ্ধ হয়ে যায় পৌরসভাটা। তো আমার ইচ্ছা, যদি আমি, আল্লাহ আমাকে, আমার তকদিরে আল্লাহ যদি হুকুম করেন কিংবা আল্লাহর যদি হুকুম হয়, তাহলে আমি হয়তো আগামী পৌরসভায় নির্বাচনে অংশগ্রহণ করব। এবং সেই নির্বাচনে আমি আশা করি মানুষ যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তাহলে ইনশাল্লাহ আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাব। আর যদি ভোটে যদি আবার, এটাও বলে রাখি, আমি যদি নির্বাচনে নাও যাই কিংবা নির্বাচিত নাও হই কিংবা ইলেকশনে অংশগ্রহণ নাও করি, রাজনৈতিক কর্মী হিসাবে জকিগঞ্জের মানুষের জন্য আমি যেই অবস্থানে থাকবো সেখান থেকে আমার কাজ অব্যাহত থাকবে। বিগত দিন যেইভাবে ছিল আগামীতেও ওইভাবে থাকবে এবং মৃত্যুর আগ পর্যন্তই আমি চাই জকিগঞ্জের মানুষের সাথে মিশে থাকতে। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন হীরা, আপনার জন্য শুভকামনা রইল আপনার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতেও আমরা কোনো একদিন আরো এরকম আলোচনায় যুক্ত হব। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আব্দুল্লাহ মামুন হীরার সঙ্গে আমাদের আলাপচারিতা। আশা করি আগামীতে আরো কোনো আলোচনায় তাকে আমরা পাবো এবং সামনে কোনো দিন নতুন আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন সবাই।